আসসালামু আলাইকুম। স্টারটেক প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। একটা ছোট্ট পরিসংখ্যান দিয়ে শুরু করি। গেল ২ বছরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ কোনো ওয়ানডে ম্যাচও জিতে নেই, বাংলাদেশ কোনো টেস্ট ম্যাচও জেতে নাই। যে মিরপুরকে বলা হয় যে আমাদের নিজস্ব কন্ডিশন, সেখানে আমরা নিজস্ব কন্ডিশন বানিয়ে অপোনেন্টের প্রতি ছড়ি ঘোরাই। এই মিরপুরের ট্রিকি কন্ডিশনে উল্টো বাংলাদেশ ধরা খেয়ে বসে আছে, কোনো ওয়ানডে ম্যাচ, কোনো টেস্ট ম্যাচ জেতে নাই। কারণ মিরপুরে ম্যাচ জিততে গেলে ডেফিনেটলি আপনার স্কিলটা অনেক ভালো থাকা লাগবে, সেই স্কিলটা এই মুহূর্তের বাংলাদেশ দলের নাই। বিভিন্ন লেজেন্ডরা, বিশ্বব্যাপী বিভিন্ন লেজেন্ডরা বাংলাদেশকে পাত্তাই দেন না, বাংলাদেশকে না নিয়ে নানা ধরনের কটু কথা তারা বলেন, কিংবা তারা বাংলাদেশের রিয়েলিটিটা তুলে ধরার চেষ্টা করেন। আমাদের মন খারাপ হয়। এখন ক্রিকেট টিমে 11 জন খেলে, কিন্তু সত্যিকারের অর্থে টিমটার মালিক তো আমরা 18 কোটি মানুষ। তো আমাদের টিমকে নিয়ে যখন বলবে তখন আমাদের মন খারাপ হবে, খুব স্বাভাবিক। তবে তারা যেটা বলেন সেটা ফ্যাক্টই বলেন, তারা ভুল কোনো কিছু বলেন না। হ্যাঁ, বীরেন্দর সেহবাগের প্রসঙ্গ ভিন্ন। 2015 সালে যখন বাংলাদেশ ইন্ডিয়াকে সিরিজ হারিয়েছিল, তখনও বীরেন্দর সেহবাগ একই কথা বলতেন। এই রিসেন্টলিও 2022 সালে যখন বাংলাদেশ ইন্ডিয়াকে সিরিজ হারিয়েছিল, তখনও বীরেন্দর সেহবাগ একই কথা বলতেন। তার হিসাবটা আসলে বলে লাভ নেই, কিন্তু তারা যে কথাটা বলেন সেগুলো ফ্যাক্টস বলেন। রিকি পন্টিং একটা সাম্প্রতিক সময় কথা বলেছিলেন যে বাংলাদেশ তাদের হোম কন্ডিশনে কিংবা ঘরের মাঠের কন্ডিশনে বাংলাদেশ ভালো খেলে জিতে। এখন দেখেন, মিরপুরের মতো কন্ডিশনেও, সেই হোম কন্ডিশনেও বাংলাদেশ রিসেন্ট পাস্টে ম্যাচ জিততেই পারছে না। গত 2 বছরে কোনো ওয়ানডে ম্যাচ জিতে নেই, গেল 2 বছরে কোনো টেস্ট ম্যাচ জেতে না। আই এম প্রিটি মাচ শিওর রিকি পন্টিং এই পরিসংখ্যানটা জানেন না। এই পরিসংখ্যানটা জানলে তিনি হয়তোবা আরও এমনভাবে বলতেন যেটা আপনার আমার আরও বেশি খারাপ লাগতো। এটাই আসলে বাস্তবতার জায়গা। হয়তোবা বাইলেটারাল যে সিরিজগুলো মিরপুরে বাংলাদেশ কী পরিমাণ খেলছে বা কোন ম্যাচগুলো খেলছে, রিকি পন্টিং ওই খোঁজ খবরটা রাখেন না, তিনি একটা জেনারেল পারসেপশনটা দিয়েছেন। এখন সেই জেনারেল পারসেপশনটা তিনি কেন দিয়েছেন, এর পেছনে কারণটা হচ্ছে 2019 বিশ্বকাপের পর থেকে কোনো আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশ ভালো পারফর্ম করতে পারে না, এবং এমন পারফর্ম করেছে যেটা আসলে আফগানিস্তানের চাইতেও খারাপ পারফর্ম বাংলাদেশ করেছে। এবং এই যে আফগানিস্তান ক্রিকেটের উত্থানের জায়গাটা, বাংলাদেশের ক্রিকেটের অবনমনের জায়গাটা, এটা আরও বেশি দৃশ্যমান হয় কোথায়? দৃশ্যমানটা হয় যখন আইসিসি ইভেন্টে বাংলাদেশ খেলতে যায়। আপনি যদি চিন্তা করেন 2021 সালের যে টি-20 ওয়ার্ল্ড কাপ, সেখান থেকে চিন্তা করেন স্কটল্যান্ডের সঙ্গে বাংলাদেশ ম্যাচ হেরে বসে থাকলো। এখন ওই যে স্কটল্যান্ডের সঙ্গে বাংলাদেশ ম্যাচ হারলো, এরপরে সেখানে যে প্রত্যাবর্তন করবে, আমরা ধরে নিতে পারতাম সেটা ফ্লুক, কিন্তু এরপর বাংলাদেশে প্রত্যাবর্তন করবে, বাংলাদেশ কোনো ম্যাচে আসলে এভাবে প্রত্যাবর্তন করে নাই। ইভেন 2019 সালে আপনি ধরেন কতগুলো ক্লোজ এনকাউন্টার হয়েছিল। অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশ 300+ রান করেও হেরে গিয়েছিল, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 300+ রান চেস করেছিল, ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটাও অনেক বেশি মাত্রায় ক্লোজ নিয়ে গিয়েছিল। সব ম্যাচই মোটামুটি ক্লোজ ম্যাচই ছিল 2019 বিশ্বকাপে। বাট দ্য ফ্যাক্ট ইজ 21 সালের ওই টি-20 ওয়ার্ল্ড কাপে কোনো ক্লোজ ম্যাচই নাই। আপনি 22 সালে যদি চিন্তা করেন, 2022 সালের টি-20 ওয়ার্ল্ড কাপেও ওইখানেও সিমিলার কাইন্ড অফ সিনারিও, যে বাংলাদেশের, হ্যাঁ, ইন্ডিয়ার সঙ্গে যে ম্যাচটা, লিটন কুমার দাস সেই জায়গাটা সমীহ জায়গা নিয়ে ব্যাটিং করেছিলেন, এবং তার পরবর্তীতে বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে, ওই বৃষ্টির কারণে একটা ডিলের জায়গা ছিল। তখন পর্যন্ত আসলে কিছুটা সমীহ বাংলাদেশ আদায় করতে পারতো। বাট 2023 বিশ্বকাপে বাংলাদেশের যে ভরাডুবিটা হয়েছে, এবং সেই ভরাডুবির পেছনে মূল কারণটা তো আসলে মাঠের বাইরের যে সিনারিওর জায়গাটা। তো এইসব পারফরমেন্সের জায়গায়, এবং 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ সেম কাইন্ড অফ পারফরমেন্স, তাদের কোনো ডমিনেশনের জায়গা নেই। নেপালের সঙ্গে মানে হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত জিতেছে, সেটাও তো একটা কাউন্টের জায়গা। সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচটা জিতলে পরে হয়তো বা বলতে পারতাম যে কিছুটা সমীহ আমরা ব্যাক পেয়েছি, বা কিছুটা সমীহ আমরা হয়তো বা আদায় করতে পারছি। বাট ইন জেনারেলি আসলে বাংলাদেশ আইসিসির ইভেন্টগুলোতে, আইসিসির টুর্নামেন্টগুলোতে ওই পারফরমেন্সের জায়গাটা করতে পারেনি। 25 চ্যাম্পিয়ন্স ট্রফি তারও যাচ্ছে তাই অবস্থা। সো ওই জায়গাটা থেকে এবং সাম্প্রতিক সময়ের যে পারফরমেন্সের জায়গাটা যদি আপনি চিন্তা করে থাকেন, এই চ্যাম্পিয়ন্স ট্রফির ইমিডিয়েট আগে যেটা হয়েছে, আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ সিরিজ হেরেছে শারজাতে। হ্যাঁ, শারজাতে আফগানিস্তান খুব কঠিন প্রতিপক্ষ, বাট ওই খবরগুলোই লেজেন্ডদের কাছে আসলে অনেক বেশি মাত্রায় যায়। অনেক লেজেন্ডরা আছেন নিয়মিত কমেন্ট্রি করেন, বাংলাদেশের খেলা কমেন্ট্রি করেন, খোঁজ খবর রাখেন, কিন্তু অনেক লেজেন্ডরা আছেন যে একটা জেনারেল পয়েন্ট অফ ভিউ থেকে একটা মন্তব্য করেন। এখন ওই জেনারেল পয়েন্ট অফ ভিউ থেকে মন্তব্যটা দাঁড়ায় কেন জানেন? ক্যারেক্টার্স। বাংলাদেশের ক্রিকেটে এখন ক্যারেক্টার্স নাই, যেটা ছিল যে একটা সময় যে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা, মুশফিক মাহমুদুল্লাহর ওই ফর্মের জায়গাটা, হ্যাঁ, মাহমুদুল্লাহ রিয়াদ বেশ ভালো ফর্মে ছিলেন, বাট ওই যে একটা আছে না যে পিক টাইমের যে ফর্মের জায়গাটা, বা পিক টাইমে ওনারা যে সময়টা আদায় করতে পেরেছেন, বিশেষ করে সাকিব আল হাসান গ্লোবাল সুপারস্টার, সাকিব আল হাসান থাকাতে ওই টিমটার ভারিক্কিটা আসলে একটা অন্য লেভেলের থাকে, বা সবার কাছে একটা সমীহর ব্যাপার থাকে। আর সত্যিকারের অর্থে যে বিষয়টা, যে আপনি মাহমুদুল্লাহ রিয়াদ বা মুশফিকুর রহিমের কথাও যদি বলেন, তারা গ্লোবাল পর্যায়ে কিন্তু ওই ডমিনেশনটা করতে পারেন। আপনি যদি আফগানিস্তান নিয়ে কথা বলতে চান, তাহলে দে হ্যাভ মাল্টিপল ক্যারেক্টার্স। রশিদ খান আছেন, মোহাম্মদ নবী আছেন, ইব্রাহিম জাদরান আছেন, রহমানুল্লাহ গুরবাজ আছেন, আজমাতুল্লাহ উমরজাই আছেন। স্টারটেক থেকে পছন্দের প্রযুক্তি পণ্য মাত্র 24 ঘন্টায় পৌঁছে যাবে আপনার হাতে। অর্ডার করুন এক্সপ্রেস ডেলিভারিতে। ভিজিট করুন startek.com.bd।
আপনি যদি চিন্তা করেন গুলবাদিন নাইবকে আমি ওই রকম গ্লোবাল সুপারস্টার নাও ধরতে পারি, নূর আহমেদকে আপনি ওইরকম গ্লোবাল সুপারস্টার ধরতে পারেন। সো দে হ্যাভ মাল্টিপল ক্যারেক্টার, যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর হটকেক। বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ওই বড় ক্যারেক্টারটা নাই সাকিব আল হাসান ছাড়া। সাকিব আল হাসান ছাড়া নিয়মিতভাবে ওই বড় ক্যারেক্টারটা আমরা পাইনি। হ্যাঁ, মোস্তাফিজুর রহমান তিনি করেছেন, কিন্তু মোস্তাফিজুর রহমানের ফর্মটাও কিন্তু এখন অনেকাংশে পড়তির দিকে, একটু ফ্ল্যাটার ট্র্যাকে মোস্তাফিজুর রহমানের বোলিং নিয়ে অনেক কোয়েশ্চেনের জায়গা আছে। যদিও এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দেখতে পেয়েছি যে মুস্তাফিজ কিন্তু ভালো বোলিং করেছেন রাওয়ালপিন্ডিতে, এই ব্যাপারটা অস্বীকার করলে চলবে না যে মুস্তাফিজ রাওয়ালপিন্ডিতে ভালো বলে, কিন্তু ফিজের ওই ফিজটা তো আসলে এখন ওই জায়গাটা নাই। সো আলটিমেটলি ওই যে সমীহ জাগানিয়া ব্যাপার হতে হলে হয় কি আপনার ইউনিট ক্যারেক্টার্স। আপনি সাউথ আফ্রিকা টিম যদি চিন্তা করেন, সাউথ আফ্রিকা টিম চিন্তা করতে চাইলে ইউ হ্যাভ ক্যারেক্টার্স। ওই টিমটার মধ্যে আপনি যদি দেখেন মার্কো ইয়ানসেন সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার, আপনি যদি দেখেন কাগিসো রাবাদা সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা বোলার, হেনরিক ক্লাসেন সেই দলটার মধ্যে আছেন, অন্যতম ডিভাস্টেটিং ব্যাটসম্যান ভ্যান ডার ডুজেন আছেন সেই জায়গাটাতে, অন্যতম ডিভাস্টেটিং ব্যাটসম্যান। পৃথিবীর যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের দল তাদেরকে পেতে চাইবে। সো দে হ্যাভ মাল্টিপল ক্যারেক্টার্স। নিউজিল্যান্ড যদি চিন্তা করেন ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, মানে মাল্টিপল ক্যারেক্টার্স, ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস, ব্রেসওয়েল, ড্যারেল মিচেল, এই যে ক্যারেক্টারগুলো যেটা প্রত্যেকটা জায়গাতেই আপনার হটকেক হবে। ইন্ডিয়া তো সেক্ষেত্রে আসলে মূলত লাভ নেই। তো বাংলাদেশে ওই ক্যারেক্টারগুলো আসলে নেই। বাংলাদেশ ওই ক্যারেক্টারগুলো নাই দেখে দেখেন সাম্প্রতিক সময় বাংলাদেশের চাইতে পাকিস্তানের পারফরমেন্সটা কিন্তু খারাপ, কিন্তু পাকিস্তান টিমের সমীহ জায়গা নিয়ে ক্যারেক্টার আছে, ওই ক্যারেক্টারগুলোরও জায়গাটা আছে। ধরেন বাবর আজম, জানেন যে অন আ গিভেন ডে তিনি যদি তার ব্যাটিং নেচারে ফিরে আসেন, হি ক্যান ডু এনিথিং। মোহাম্মদ রিজওয়ান অন আ গিভেন ডে তার ওই জায়গাটা যদি তিনি পান, এগুলো বড় নাম। বোলিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, দেন হারিস রউফ, ওই জায়গাগুলো আছে। যদিও তারা কেউই সত্যিকার অর্থে ওইভাবে নিজেদেরকে মেলে ধরতে পারছেন না, কিন্তু তাদের ওই সমীহ জায়গা নিয়ে এক্স ফ্যাক্টরটা আছে, যেটা বাংলাদেশের এই দলটা আসলে মিসিং। এবং বাংলাদেশ দলে গ্লোবাল সুপারস্টার আমরা সাকিব আল হাসানের পরে তৈরি করতে পারি না। দেখেন আফগানিস্তান যদি শুধুমাত্র রশিদ খানেই পড়ে থাকতো তাহলে এখন আজমাতুল্লাহ ওমর জাইরা বেরিয়ে আসতেন না। আমাদের প্রবলেমের জায়গা যেটা হয়েছে, আমরা সাকিব আল হাসানেই পড়েছিলাম এবং সাকিব আল হাসানের কাছ থেকে বেস্ট পসিবল ফ্যাসিলিটিসটা আদায় করছিলাম। আমরা সাকিব আল হাসানের পিক ফর্মের ক্রিমটা খাচ্ছিলাম, যে কারণে আমরা অন্য কোনো গ্লোবাল সুপারস্টার ওইভাবে তৈরি করিনি, তৈরি হওয়ার সুযোগটা আমরা আসলে দিইনি। এটাই আসলে মূল বাস্তবতার জায়গা, যে কারণে লেজেন্ডরা আমাদেরকে নিয়ে নানা কটু মন্তব্য করেন, কটু কথা বলেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।